এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক এলাহি সাপির। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই লালপুর উপজেলার দূরদরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে। ঘটনাটি এই সাব্বির ভাই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকেই শুনেছিলেন। এটি ওই গ্রামের একটি প্রচলিত ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1985 থেকে 1990 সালের মধ্যে। এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ছিল একটি বড় পরিবার। তার 5 মেয়ে এবং 3 ছেলে। জমি জমা মোটামুটি ছিল, খুব বেশিও না কমও না। তো আজাদ মিয়া এই জমি জমা চাষাবাদ করেই চলতেন। যেহেতু বড় পরিবার, কষ্ট তো হতোই। আর ওনার যেই ছেলেমেয়েরা ছিল, এদের মধ্যে সবচেয়ে বড় যে সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া। তার সাথে ঘটনাটি ঘটেছিল। তো এই যে আব্দুল লতিফ মিয়া, সে যেহেতু পরিবারের বড় সন্তান, বাবা একার কতটুকু কাজ করবে, তার তো অনেক কষ্ট হয়ে যায় এত বড় পরিবারের ভরণ পোষণ করতে। এই জন্য আব্দুল লতিফ মিয়া সে মোটামুটি যখন বোঝা শিখেছে, যখন কাজ করার মতো তার বয়স হয়েছে, তখন থেকেই তার বাবার সাথে কাজে যুক্ত হয়ে গেছে। তো এই যে আব্দুল লতিফ মিয়া, এই ছেলেটা বেশ কর্মঠ ছিল। সে বাবার সাথে কৃষিকাজে সহায়তার পাশাপাশি বাজারে একটা দোকানে কাপড় সেলাইয়ের কাজ শিখত। অনেক সময় আমরা দেখি না যে যেই দোকানগুলোতে কাপড় বিক্রি হয়, এই কাপড় বিক্রির দোকানের পাশে কিন্তু একজন সেলাই মেশিন নিয়ে বসে থাকে, কাপড় সেলাই করতে হয় বা এই টাইপের কিন্তু কিছু কাজ কিন্তু হয়ে থাকে সেখানে। তো এরকম একজনের কাছে উনি বসে বসে কাজ শিখছিলেন, টুকিটাকি সেলাই উনি করা শুরু করেছেন। একটা পর্যায়ে তার কাজ শেখা হয়ে যায়। মোটামুটি বছরখানেকের মধ্যে কাজটা এই লতিফ মিয়া আয়ত্তে নিয়ে এসেছিলেন। এরপর উনি পুরনো একটি সেলাই মেশিন কিনে নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় চোপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই। তবে অভাব অনটনের শেষ ছিল না। আগে কিন্তু জমি জমা যার যত বেশি, এই জমি জমাগুলো দেখাশোনা করতে তার পেরেশানিও তত বেশি ছিল। আর জমি জমা বেশি থাকলেই যে অনেক ফসল পেত তা কিন্তু না। বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই 1985 থেকে 90 সালের মধ্যে যে সময়টা, তখনও কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো। ট্রাক্টরগুলো কিন্তু তখনও ব্যাপকভাবে পৌঁছায়নি, যার কারণে তার যতটুকু জমি ছিল, এই জমিগুলো থেকে খুব বেশি ফসল এই বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ফলাতে পারতেন না। এটা একটা বড় সমস্যা ছিল। আর ওই বিদ্যুৎবিহীন ওই সময়ের ওই গ্রামে তখন সন্ধ্যার পরে কিন্তু নেমে আসতো এক ধরনের নিস্তব্ধতা, যেটা ওই সময়ের বাস্তবতায় যারা ফিল করতে পারবেন তারা বুঝতে পারবেন। এখনকার বাস্তবতায় এটা ফিল করাটা বেশ কঠিনই হয়ে যায়। এখন অনেকে বিশ্বাসই করতে চায় না সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ওই সময়ের বাস্তবতায় এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো ঘটনা যখন ঘটে, সময়টা গ্রীষ্মকালের প্রচন্ড এক গরমের সিজন। গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে এমন গরম পড়ে, টানা গরম পড়তে থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে লতিফ মিয়া, সে ঘরে শুয়ে আছে। গ্রামে তো আর বিদ্যুৎ নাই যে বৈদ্যুতিক পাখা চলবে, বাতাস লাগবে। সে হাতে একটা হাত পাখা নিয়ে একটা মাদুর আর বালিশ নিয়ে চলে যায়। তাদের বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেখানে বেশ কয়েকটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল। তো এই লিচু গাছের নিচে সে চলে যায়। চিন্তা করলো যে ওখানে যে ঝিরিঝিরি বাতাস হবে, ওইটার নিচে একটু ঘুমাই। ঘরে একদমই ঘেমে একাকার হয়ে যাচ্ছে, বুক পিঠ ঘেমে একদম একাকার, কোনোভাবে ঘুমানো যাচ্ছে না। তো লতিফ মিয়া যে আগে কখনো এরকম ভাবে যায় ঘুমায়নি তা কিন্তু না, গরম পড়লে সে চলে যেত। তবে অসহনীয় গরম না পড়লে সে সাধারণত যেত না। রাতের বেলা একা একা লিচু গাছের নিচে ঘুমানো, এটা তো ভয়েরই ব্যাপার বলতে হবে। কিন্তু লতিফ মিয়ার মধ্যে ভয় ডর কিছুটা কমই ছিল তার বয়সী অন্যান্য ছেলেপেলেদের থেকে। তো লতিফ মিয়া তো চলে গেছে, প্রচন্ড গরম যেহেতু ওই রাত্রে পড়েছে। তো শুয়ে আছে, আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, হাত পাখা দিয়ে বাতাস করছে, কারণ তখন এত গরম পড়েছে। সে চিন্তা করলো যে লিচু গাছের নিচে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য, এখানেও গাছের পাতাগুলো মনে হচ্ছে নড়ছে না, মানে বাতাসই নেই। হয় না এরকম, অনেক সময় গাছের পাতাও নড়ে না, এরকম কিন্তু সিচুয়েশন থাকে। তো ওইরকম একটা সিচুয়েশন ছিল। হঠাৎ করে মনে হলো যে কেউ একজন আলো নিয়ে চলে এসেছে এই লিচু গাছের এই দিকটাতে। কিন্তু আলো নিয়ে যে চলে এসেছে, হঠাৎ করে তার কাছে মনেও হয় যে এই আলোটা তো উপর দিক থেকে আসছে, সাইড থেকে তো না। মানুষ যদি আলো নিয়ে চলে আসে তাহলে তো সাইড থেকে আসবে, কিন্তু উপর থেকে আলো আসছে কেন? চাঁদের আলো তো এরকম হওয়ার কথা না। তখন
সে উঠে দেখার চেষ্টা করে যে ঘটনাটা কি, আলো আসে কোত্থেকে। সে যখন এই আলোর উৎস খোঁজার জন্য চেষ্টা করেছে, বেশিক্ষণ চেষ্টা করতে হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে ঘটনাটা কি। আর তখনই এই লতিফ মিয়া প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে দৌড়ে সে বাড়ির ভিতরে চলে যায়। ঘটনাটা যে কি ঘটছে অ্যাকচুয়ালি কি ও কিন্তু প্রথম দিকে বোঝে নাই, শুধু দেখেছে একটা আলো, এটা দেখেই সে দৌড়ে চলে গেছে। বাড়ির কাউকে তো কিছু বলে নাই ওই সময়। বেশ কয়েকদিন পার হয়ে যায়, লতিফ মিয়া একটা ভুলেও যায় বিষয়টা। সপ্তাহখানেক পর আবার এক রাতে প্রচন্ড গরম পড়ছে, লতিফ মিয়া সেই লিচু গাছের নিচে চলে গিয়েছে ঘুমানোর জন্য। তো এবার আর ঘুমায় নাই, কোনোভাবে ঘুম আসছিল না, সে শুয়ে শুয়ে ওই হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে। এমন সময় হঠাৎ করে দেখে লিচু গাছটি চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, মনে হচ্ছে একদম দিনের মতো আলো হয়ে গেছে। লতিফ মিয়া এইবার দৌড়ে না পালিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে ঘটনাটা কি, এই আলোর উৎসটা কি। চোখ ধারিয়ে যাচ্ছে ওই আলোর উৎসের দিকে তাকিয়ে, সূর্যের মতো কিছু একটা জ্বলছে। তো কিছুক্ষণের মধ্যে ওই আলোটা তার চোখে সহনীয় হয়ে যায়। সে খেয়াল করলো যে আরে এটা তো একটা মেয়ে, এই মেয়ে একটা সাদা কাপড় পরে আছে, সেই সাদা কাপড় থেকে এইরকম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আর ওই মেয়েটা লিচু গাছের একটা ডালে বসে আছে। লতিফ মিয়া তো অবাক যে এই মেয়েটা কোত্থেকে আসলো। এই মেয়েটা কিন্তু 8-10টা স্বাভাবিক যেই মেয়ে হয় ওই রকমই, মানে সে যে একদম অপরূপা সুন্দরী, চোখ ধাঁধানোর মতো সুন্দরী এরকম না, মানে সাধারণ 8-10টা সুন্দরী মেয়ে যেরকম হয় ওই রকম। ওই মেয়েটা লতিফ মিয়াকে দেখে ফেলে। লতিফ মিয়াকে দেখার পর লতিফ মিয়াকে বলে যে লতিফ মিয়া, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তো আমাকে দেখে ফেলছো, সেদিন দৌড়ে পালিয়ে গেছিলা, তো তাতে কোনো সমস্যা নাই। তুমি যে আমাকে দেখেছো তুমি কাউকে বলো না, যেহেতু সেদিনের কথা কাউকে বলো নাই, আজকেও কাউকে কিছু বলার দরকার নাই। আমি আসি মাঝে মাঝে এখানে, এসে বসি, বিশ্রাম নেই, আবার চলেও যাই। রাতের বেলা তো এখানে কেউ আসে না, তো যেহেতু গরম পড়েছে এই জন্য তুমি আসছিলা। আমিও এই বিষয়টা নিয়ে কাউকে বলবো না আমার সম্প্রদায়ের কাছে, তুমিও কাউকে বলো না। আর তোমার বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি, অনেক কষ্ট হয় তোমার এবং তোমার বাবার এত বড় সংসার। আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমাদের সংসারে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো লতিফ মিয়ার সাথে কিছু সাধারণ কথাবার্তা হয় আর কি। এরপর লতিফ মিয়াকে ওই মেয়েটা বলে তুমি এখন চলে যাও, আমাদের কাছে বেশিক্ষণ থাকতে হয় না, বেশিক্ষণ থাকলে মানুষের কিছুটা ক্ষতি হয়। তাহলে লতিফ মিয়া বাড়িতে চলে যায়। এই বিষয়ে বাড়িতে কারোর সাথে কোনো কথাও বলে না, কিছুই বলে নাই এটা নিয়ে। তো দেখা গেল যে এরপর থেকে আল্লাহর রহমতে আয় রোজগারে বরকত হলো, তাদের ফসলেও ভালো বরকত হলো আল্লাহর রহমতে। আস্তে আস্তে পরিবারের যেই তীব্র অভাব অনটন এটা কমে আসলো, একটা মধ্যম পর্যায়ে চলে আসে। তো লতিফ মিয়া সবসময় ওই গাছের নিচে যেত বিষয়টা এরকম না, মাঝে মাঝে যেত যখন গরম পড়ে, মানে ওই পরীটাকে দেখার জন্য সে শখ করে যে ওইখানে যায় বিষয়টা এরকম না। আর যখন যায় তখন তার সাথে দেখা হয়, সাধারণ কিছু কথাবার্তা হয় অল্প সময়, এরপর লতিফ মিয়া চলে আসে। এরকম এর মধ্যে হয় কি, এক রাতে ওই গ্রামেরই একটা দুষ্টু লোক যার নাম হচ্ছে খলিল বিহারী, তাকে সবাই খলিল বিহারী নামেই চেনে। তো এই লোকটা হয়তো বা কোনো একটা কারণে ওই দিক দিয়ে আসছিল। যেই রাত্রে এই পরীটার সাথে লতিফ মিয়া কথা বলছিল। এই খলিল বিহারী উনি নিজেও কিন্তু একজন কৃষক, আর কবিরাজিও করে। সে কবিরাজ হিসাবে নাকি তার বেশ কুখ্যাতি ছিল, সুখ্যাতি বলবো না, কুখ্যাতি ছিল, কারণ সে কালো জাদুটাই বেশি করত। তো লতিফ মিয়াকে দেখে যে কোনো কিছুর সাথে বিড়বিড় করে কথা বলছে, আর ওই দিকটা আলোকিত হয়ে আছে। যখনই এরকম আলোকিত হওয়া সে দূর থেকে দেখেছে, সে কিন্তু ওই পরীটাকে দেখে নেয়, শুধু আলোকিত হওয়া দেখেছে। তাতেই কিন্তু এই দুষ্টু কবিরাজ বুঝে গেছে ঘটনাটা কি। সে ওই দিকটাতে এগিয়ে আসা যখন শুরু করেছে, তখন ওই পরীটা নাকি লতিফ মিয়াকে বলে, লতিফ তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমি চলে যাচ্ছি। এই বলেই দ্রুত ওই পরীটা চলে যায় ওখান থেকে। আর তখনই ওই খলিল বিহারী ওখানে চলে আসে, এসে বলে, এই লতিফ তুই কার সাথে কথা বলতেছিলি রে? এখানে যে একটু আগে অনেক আলো দেখলাম, কিসের আলো? তো লতিফ বলে, না না না, কই না তো, আমি তো কোনো আলো দেখি নাই, আপনি কোথায় আলো দেখলেন? এই বলে সে আমতামতা করে কথা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল, এক দৌড়ে বাড়ি চলে গেছে। এখন এই যে খলিল বিহারী, এই খলিল বিহারী তো বুঝতে পারছে যে এই লতিফ মিয়ার সাথে কোনো ভালো শক্তিশালী পরীর কথা হয়। তখন সে একটা দুষ্টু বুদ্ধি আঁকতে থাকে। এরপরে হয় কি, লতিফ মিয়া কিন্তু মাঝে মাঝে গিয়েছে ওই লিচু গাছের ওখানে, তবে যখন কথা বলেছে তখন কোনো আলোকিত হয়নি, মানে একটা ছায়া অবয়বে ওই পরীটা আসছে, এবং ওই পরীটা বলছে যে আমি আর আলোকিত অবস্থা এখানে আসতে পারবো না, কেননা একটা দুষ্টু লোক আমাদেরকে দেখে ফেলেছে, আর এখানে আমি সবসময় আসি না, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য আসি।
লতিফ তুমি সাবধানে থেকো, তো এরকমটা বলে। এখন এই যে লতিফ মিয়া, তার তো বয়স বেশি না, কিশোর বয়স, সে আর কি বলছে আর এসবে। সে সাবধানে থাকা বলতে বুঝিয়েছে যে এই খলিল বিহারীর সাথে যেন কথাবার্তা কম বলা হয়, খলিল বিহারী তাকে দেখে ফেলে কথা বলা অবস্থায় এরকম পরিবেশে যেন এই লতিফ মিয়া না যায়, এমনটাই পরি বোঝাতে চেয়েছে। এরকম সপ্তাহখানিক কেটে যায়। এরপরে দেখা যায় যে হঠাৎ করেই এই লতিফ মিয়ার বেশ মারাত্মক অসুস্থতা শুরু হয়ে যায়। এমন অসুস্থতা, সে কোনো কিছু খেতে পারে না, তার শরীরে মনে হচ্ছে যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এরকম আস্তে আস্তে সে এতটাই শুকিয়ে পড়ে আর রোগা হয়ে যায়, তার কোনো মাংসই আর শরীরে অবশিষ্ট ছিল না বলতে হবে। হাড়গুলো গোনা যেত, আর সবসময় সে চিৎকার করে কান্না করত। আর সে যখন কান্না করত, এই কান্নার শব্দটা ছিল বেশ অদ্ভুত। অনেকগুলো বাদুর যদি এক জায়গা হয়ে কিচিরমিচির করে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ নাকি হতো। আর মাঝে মাঝে সে বিড়ালের মতো করে আওয়াজ করত। বিড়ালের মতো মিউ মিউ বিষয়টা এরকম না, বিড়াল যখন কিছুটা গর্জন করে, এক ধরনের আওয়াজ করে, ওই রকম। যখন বিড়াল রেগে থাকলে এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ। লতিফ মিয়ার বাবা, উনি তো ওনার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছেন চিকিৎসা করার জন্য। একটা পর্যায়ে জমি জমা বিক্রি করে বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন ওই সময়ের প্রেক্ষাপটে, কিন্তু কোনো রোগ ধরা যায়নি। অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজে লতিফ মিয়া ভর্তি ছিল, কিন্তু ডাক্তার কিছুতেই বলতে পারে না যে লতিফ মিয়ার আসলে রোগটা কি। 1 বছর এভাবে পার হয়ে যায়। এই 1 বছরের মধ্যে বিশেষ করে হঠাৎ করে যখন লতিফ মিয়ার অসুস্থতা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু ওই পরির সাথে দেখা হওয়া, কথা হওয়া বন্ধ হয়ে যায়। এরপর চাঁপাইনবাবগঞ্জের একজন হুজুরের সন্ধান পান লতিফ মিয়ার পরিবার। সেই হুজুরের কাছে লতিফ মিয়াকে নিয়ে যাওয়া হয়। হুজুর সবকিছু দেখে শুনে বলেন যে অনেক দেরি হয়ে গেছে, একে চিকিৎসার মাধ্যম দিয়ে বাঁচানোর আর কোনো উপায় নাই। আল্লাহ যদি নিজ হাতে তাকে বাঁচান, হায়াত বৃদ্ধি করেন, তাহলে সম্ভব। কারণ ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে এই বিড়ালটিকে জবাই করা হয়েছে, এরপর বিড়ালের শরীরে কয়েক হাজার সুই বিধিয়ে দেওয়া হয়েছে, এরপর এই বিড়ালটিকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। এটা ভয়ঙ্কর এক টাইপের বান মারা, আর এটা অনেক আগে করা হয়ে গেছে। যখন করা হয়েছে তখন যদি ওই বিড়ালটি পাওয়া যেত, তখন হয়তোবা এই বানটা কাটানো যেত, কিন্তু এই সময়ের মধ্যে তো ওই বিড়ালটা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে আর পাওয়া যাবে না। তাই কোনো রুগিয়াতে একে ভালো করা খুবই দুরূহ ব্যাপার। আর এই জ্ঞানটা আমার জানা নাই যে এই ধরনের বান কাটানোর জন্য আমি কোন ধরনের রুকিয়া ব্যবহার করব। আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি, তবে আমার ধারণা যে কে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুর আরো কিছু তথ্য বলেন, কারণ বাড়ির লোক তো আসলে জানতো না ঘটনাটা কি। এই যে পরীর সাথে দেখা হওয়া, খলিল বিহারীর সাথে দেখা হয়, এটা তো বলতো, মানে এটা তো লতিফ মিয়া বলে নাই বাড়ি কাউকে। এই বিষয়টা একদম সে চুপচাপ ছিল এই বিষয়টা নিয়ে। ওই হুজুর বলেছিলেন যে মূলত একে বান মারা হয়েছে একটা শক্তিশালী পরীকে বন্দি করার জন্য, কিন্তু এই কাজে ওই তান্ত্রিক সফল হয়নি। ওই পরীটা যেন এই খলিল মানে এই যে লতিফ মিয়া তার কাছে আসতে না পারে, এই জন্য একটা বিশেষ বন্ধনী খলিলের উপরে দেওয়া হয়েছে, আর ওই বাড়ির চতুর্দিকেও একটা বন্ধনী দেওয়া হয়েছে। হুজুর কি করেছেন, উনি ওইটা কেটে দিয়েছেন, অর্থাৎ রুকিয়া করে ওই বন্ধনীটা কেটে দিয়েছেন যেটা লতিফ মিয়ার উপর করা হয়েছে, আর ওই বাড়ির বন্ধনীটাও কেটে দিয়েছেন। তবে উনি বলেছেন যে এটা কেটে খুব বেশি লাভ হবে না, মূল সমস্যা থেকেই যাবে। কে জাদু করেছে এই বিষয়টা কিন্তু বলতে ওই হুজুর অস্বীকৃতি জানান যে এটা বলা যাবে না। অনেক চাপাচাপি করলে হুজুর এটা বলেন নাই। লতিফ মিয়াকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, এরপর ওই পরীটা সে এসেছিল রাতে। ওই পরীটা আসে, আসার পর ওই পরীটা সব কথা খুলে বলে যে মূলত ওই খলিল বিহারী এই ভয়ঙ্কর কাজটি করেছে, আর এই কারণে ওই পরীটাও কোনোভাবেই সে লতিফ মিয়ার সাথে দেখা করতে পারেনি।
লতিফ মিয়াকে দিয়ে ওই পরীটাকে বশ করার একটা চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সে সমর্থ হয়নি। কারণ এত বড় বিদ্যা বা এত বড় তান্ত্রিক বিদ্যা সে অর্জন করে নাই যাতে করে সে ওই পরীকে বশ করতে পারবে। সে মনে করছিল খুব সহজেই কাজ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ওই পরী লতিফ মিয়ার কাছ থেকে বিদায় নেয়, এই বলে বিদায় নেয় যে লতিফ, তোমার সাথে আমার দেখা হওয়াটা আসলে তোমার জন্য ক্ষতি হয়েছে। তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজকে তোমার এই পরিণতি বরণ করতে হতো না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারতাম যদি ঠিক সময় তোমার সাথে আমি দেখা করতে পারতাম, কিন্তু আল্লাহ সেটা চান নাই। আমার আওতার বাইরে চলে গেছে। তোমাকে নিয়ে আমি আমার গোত্রের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এটা এখন আর করা সম্ভব না, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাকে ক্ষমা করো। আর এই বিষয়টা তখন প্রকাশের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ লতিফ মিয়া যেন পরিবারকে এই বিষয়টা প্রকাশ করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, ওই পরির বিষয়টা আরো ডিটেলসের জন্য প্রকাশ করে, এই বিষয়ে পরি অনুমতি দেয়। এরপর লতিফ মিয়া পরিবারের কাছে সব কথা খুলে বলে। পরিবার থেকে কিন্তু ওই খলিল বিহারীকে ধরা হয়েছিল, খলিল বিহারী সব কথা অস্বীকার করে। এখন এটা তো কোনো প্রমাণ নাই, বিচার সালিশ করে তো লাভ নাই, যার কারণে ওই খলিল বিহারী কোনো কিছু করা যায়নি। অল্প কিছুদিনের মাথায় লতিফ মিয়ার মৃত্যু হয়। পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেনি আল্লাহর রহমতে। আর আশিক এলাহি সাব্বির ভাই যতটুকু জানিয়েছেন যে এই যে খলিল বিহারী, উনি নাকি এখনো বেঁচে আছেন, তার বয়স এখন 107 বছরেরও বেশি। তবে উনি যে এই লতিফ মিয়াকে কালো জাদু করেছিলেন এটা উনি ওই সময় স্বীকার না করলেও এখন সেটা স্বীকার করেন। তিনি এখন অনুশোচনা করেন তিনি যে কাজটি করেছেন সেটা অন্যায় করেছেন। আর বিগত 1 যুগেরও বেশি সময় ধরে খলিল বিহারী অসুস্থ, তার শরীরেও হাড় ছাড়া মাংসের কোনো উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। উনি আফসোস করেন তার কাজের জন্য। খলিল বিহারী তো বেঁচে আছেন, এত বছর আল্লাহ ওনাকে হায়াত দিয়ে রেখেছেন। সাধারণত আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে এই যে কবিরাজ, সেও মারা গেছে বা এরকম কিছু একটা হয়েছে, কিন্তু না, এখনো পর্যন্ত খলিল বিহারী জীবিত আছেন। আর লতিফ মিয়ার মা বাবা তারা জীবিত না থাকলেও তার ভাই বোনেরা এখনো জীবিত আছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আশিক এলাহি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এটা বলতে পারছি না, তবে শিক্ষণীয় একটি ব্যাপার বলে আপনাদের কাছে মনে হয়েছে। আসলে এই কারণে শিক্ষণীয়, আমরা সুপার ন্যাচারাল এন্টিটি যেগুলো, এগুলোর প্রতি অনেকেই আগ্রহ দেখাই। এই আগ্রহগুলো খুব একটা বেশি আসলে ভালো হয় না, অধিকাংশ ক্ষেত্রেই এটা পরিণতি খারাপই হয়। লতিফ মিয়া উনি আসলে অল্প বয়স্ক ছিলেন ওই সময়, ওই রকম পরিণত বয়স্ক মানুষের মতো চিন্তা উনি করতে পারেন নাই। আর এই ধরনের একটা বিপদ যে হয়ে যাবে এটা তার পরিবারও বুঝতে পারেনি। তারা যদি শুরুতেই বুঝতে পারত, শুরুতেই যদি ভালো কোনো হুজুরের কাছে নিয়ে যেতেন, তাহলে হয়তো বা খুব দ্রুত এটা সমাধান করা যেত। আল্লাহ তার মৃত্যু ওভাবে লিখে রেখেছিলেন, এই কারণে এটা হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা ইদানিং বেশ কিছু নিউজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কবরের হাড় চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক জাদুকররা মানুষকে টাকা দিয়ে মূর্তির মাথা ভেঙে নিয়ে আসা, কবর থেকে হাড় চুরি করে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা করাচ্ছেন। এরকম অনেকগুলো নিউজ এসেছে। মানিকগঞ্জের ঘিওরে এই ধরনের ঘটনা ঘটেছে। তারপর পাবনাতেও কবর থেকে লাশের হাড় চুরি হয়ে যাচ্ছে। এছাড়া মেডিকেলে মানুষের কঙ্কাল তো লাগে, এই কারণেও কিন্তু কঙ্কাল চুরি হয়, এটাও একটা কারণ। কিন্তু জাদুবিদ্যার প্রয়োগটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ইদানিং জাদুর কারণে এত মৃত্যু হচ্ছে যেটা আমরা বুঝতেও পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেলফ রুকিয়া যেগুলো, মানে নিজে নিজে যে রুকিয়াগুলো করা যায়, এগুলো আমরা শিখে নেবো ইনশাল্লাহ, তাতে করে আমরা অনেকটাই সেফ থাকতে পারবো আল্লাহ যদি চান। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। চলুন শুরু করি ঘটনা। তো প্রথম যে ঘটনাটি এখন শেয়ার করব, এই ঘটনাটি ওনার মা বাবা এবং ওনার সাথেই ঘটেছিল। সময়টা 2020-21 সাল। ওনাদের বাড়ির মসজিদের পাশে একটি জায়গা রয়েছে, ওখানে একটা সময় ছোটখাটো একটা বিলের মতো ছিল। কালের বিবর্তনে এটি অনেক ছোট হয়ে গেছে। আশেপাশে বাড়িঘর হয়েছে, পুকুর খনন করা হয়েছে, আবার ওখানে বছরে একটা ফসল হয়। তো ওই জায়গাটাকে ওনারা ধোলার বলে। ধোলার পারে ওনাদের একটা জমি আছে যেখানে ওনারা ধান চাষ করেছেন। ধান পেকে গেছে, কিন্তু অতিবৃষ্টির কারণে সকল ফসল পানির নিচে চলে যাচ্ছিল।
জায়গাটা একটু নিচু, তো যদি বৃষ্টি বেশি হয় ফসল তো পানি নিচে যাবেই। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন ওনারা কয়েকদিন অপেক্ষা করছেন যে বৃষ্টিটা থেমে যায় কিনা, পানি কমে যায় কিনা, কিন্তু পানি কমার বদলে পানি আরো বাড়ছে। আশপাশ থেকে পানিগুলো এসে আবার ওইখানে ঢুকছে, যেহেতু নিচু জায়গা। আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন কোমর পর্যন্ত হয়ে গেছে। তাই ওনার আব্বা বললেন দেরি করা যাবে না রে, দ্রুত ধান কাটতে হবে। এখন পানি বেশি থাকায় পানি নিচে ডুব দিয়ে কিন্তু ধান কাটতে হয় এই ধরনের সিচুয়েশনগুলোতে। তো ওনার আব্বা আবার চিন্তা করলেন যে এই যে হৃদয় ভাই যদি ধান কাটতে যান এভাবে পানির মধ্যে দীর্ঘ সময় থেকে, তার তো অতটা অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা তো ওভাবে নাই, কারণ সে তো ছোটবেলা থেকে এই ধরনের কাজ করেন নাই। হ্যাঁ, কৃষি কাজ করেছেন টুকিটাকি, কিন্তু ওনার বাবা যেমন ছোটবেলা থেকেই অনেক কঠিন কাজগুলো করেছেন, উনি এটা করেন নাই। তার পানির মধ্যে দীর্ঘ সময় ডুবে থাকলে আবার এই হৃদয় ভাই জ্বর আসতে পারে, এইটা চিন্তা করে যখন ধান কাটতে গিয়েছেন তখন আর হৃদয় ভাইকে সাথে নেন। এদিকে পুরো ক্ষেতের ধান উনি কেটেছেন, এইভাবেই কেটেছেন। এরপর বিকাল নাগাদ বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর উনি বলছেন যে ধান কাটা তো শেষ, এখন আমার সাথে চল। ওই ধানগুলো দড়ি দিয়ে বেঁধে ডাঙায় ভাসিয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসতে হবে, এরপর বাড়িতে নিয়ে আসবো। এরপর হৃদয় ভাই বলেন যে আমাকে ডাকলে না কেন, আমাকে তো সাথে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন উনি বলেন যে তুই দীর্ঘ সময় কাজটা করতে গেলে অসুস্থ হয়ে পড়তে পারি, সেই জন্য আর বলি না। যাই হোক, তো ওনারা ওখানে গিয়েছেন বাপ বেটায় মিলে। এরপর ধানের মুঠি দড়ি দিয়ে বেঁধে পানির উপর টেনে টেনে পাড়ে তুলছেন। কখন যে রাত হয়ে গেছে ওরা তো টেরও পান না। এদিকে ওনার আম্মু টেনশন করতে করতে থাকতে না পেরে চলে এসেছেন ওনাদের কাছে। ওনার আম্মু জানতেন যে জায়গাটা ভালো না, উনি ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে আসছেন যে বাপ ছেলেতে কি করে দেখে আসি, জায়গাটা যদি ভালো না, রাত হয়ে গেছে এখন আসছে না। তো এসে তো উনি একটু রাগারাগি করছেন যে এই এত রাত হয়ে গেছে, এখন এখানে এই কাজগুলো করা হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। কালকেও তো বাকিটা এসে করা যাবে, যেহেতু ধান কাটা হয়েই গেছে। তো উনি আবার বলছেন যে তোমরা কি জানো রাত কত? রাত 10টা বাজে। তো ওনারা তো অবাক হয়ে গেছেন যে কাজ করতে করতে কখন যে রাত 10টা হয়ে গেছে, এটা তো ওনাদের খেয়ালই ছিল না। তখন হৃদয় ভাইয়ের আব্বা বলছেন যে আচ্ছা ঠিক আছে, কাজ তো প্রায় শেষ, 2-1 গেলেই কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ ওখান থেকে আবার 2-1 ওই ধানের কাছে যেতে হবে, যেই ধানগুলো কেটে উনি ভাসিয়ে রেখেছেন বা কোনো একটা বিশেষ পদ্ধতিতে রেখে দিয়েছেন আর কি পানির ভিতরে। তখন এতে হৃদয় ভাইয়ের মা সম্মতি দিয়ে বললেন যে ঠিক আছে, তোমরা সবাই দ্রুত করো, বেশিক্ষণ থাকা যাবে না। এই কথা যখন বলেছেন, হঠাৎ করে হৃদয় ভাইয়ের আব্বা একটু শব্দ করে বলে উঠছেন, হ্যাঁ কে রে, কেটা রে তুই, কথা কাজ না কে রে, দৌড়াদৌড়ি করছিস কি জন্যে? মানে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, ওনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, স্থানীয় যেই আঞ্চলিক ভাষা, সেভাবে বলছেন আর কি। ওখানে পশ্চিম পাশে বড় একটি করই গাছ আছে আর 2টা ডোবা আছে পাশাপাশি আর কি। ওনার আব্বা ওইদিকে তাকিয়ে বলছেন। ওনার মাও তখন হঠাৎ করে বলতেছেন, আরে আপনি কেটা, কথা কন না কেন, আর এত রাত্রে ওখানে করেন নাকি, আর এভাবে দৌড়াদৌড়ি বা করতেছেন কেন? হৃদয় ভাইয়ের মা হৃদয় ভাইয়ের আব্বাকে বললেন যে আচ্ছা, এই যে লোকটাকে যে দেখা যাচ্ছে দৌড়াইতেছে, মনে হচ্ছে ইনি কি দৌড়ায় কি করে, মাছ ধরতেছে আর খাচ্ছে, কিন্তু এ দৌড়ায় কিভাবে? ওইখানে তো একটা ডোবা, ওখানে পানির মধ্যে দৌড়ায় কিভাবে? এই কথা যখন বলেছেন হৃদয় ভাইয়ের মা, সাথে সাথে হৃদয় ভাইয়ের আব্বা একটা বিড়ি ধরিয়েছেন, বুঝতে পেরেছেন যে এখানে অন্য কিছু আছে। এদিকে হৃদয় ভাইয়ের আম্মা তো আয়াতুল কুরসি পড়া শুরু করেছেন। আর এই এত কিছু হচ্ছে, হৃদয় ভাই কিন্তু কিছু শোনেনও নাই, দেখেনও নাই। এই জিনিসটা শুধু ওনার মা এবং বাবা দেখছেন। হৃদয় ভাই তখন বলছেন যে এই তোমরা কি কও, কই কিছুই তো নাই, আমি তো কিছুই দেখি না, তো তোমরা কি দেখো, কই লোকজন তো নাই, দাঁড়াও আমি আগায় গিয়ে দেখি ওখানে আছে টাকা। তখন ওনার মা রেগে গিয়ে ওনাকে দিয়েছেন এক থাপ্পড় দিয়ে বলতেছে যে এই বেটা, সব কাজে পাকনামি করতে হয়, দেখিস নাই ভালো আছিস, দ্রুত বাড়ি চল। তখন হৃদয় ভাই বুঝতে পারছেন যে ওইখানে আসলে এমন কিছু আছে যা উনি দেখতে পাচ্ছেন না, ওনার মা বাবা দেখতে পাচ্ছেন, আর যেটা ওনার মা বাবা দেখতে পাচ্ছেন সেটা ওনার দেখাটা উচিত হবে না, বিপদ হতে পারে। এই জন্যই ওনার মা রেগে গিয়েছেন। ওনারা তো 3 জনই দ্রুত বাড়িতে চলে আসছেন। আসার পর আলোচনা করছেন যে ওনারা কিভাবে কিভাবে এই জিনিসটা দেখলেন, কি দেখেছেন। হৃদয় ভাই আরো ভালো করে শুনলেন। তো হৃদয় ভাইয়ের মা বাবা দুজনেই দেখেছেন কালো একটি অবয়ব প্রথমে ওই ডোবার পাড়ে বসেছিল, এরপর নিচে নেমে পানি থেকে কিছুটা তুলে খায়, সম্ভবত মাছ বা এই টাইপের কিছু হতে পারে, অন্ধকারে ওইভাবে বোঝা যায় না যে আসলে কি খাচ্ছিল। এরপর যখন হৃদয় ভাইয়ের বাবা ডাক দিয়েছেন, এই অবয়বটা পানির উপরে দৌড়াদৌড়ি শুরু করছেন। তখন হৃদয় ভাইয়ের মা দেখে আবার যখন কথা বলেছেন, এরপর নাকি ওই অবয়বটা দৌড়ে ওনাদের দিকে আসছিলেন। এটা দেখে ওনার মা ভয় পেয়েছিলেন। আর তখনই হৃদয় ভাইয়ের বাবা
একটা বিড়ি ধরিয়েছিলেন। উনি ওই সময় বিড়ি খেতেন আর কি। এরপর থেকে রাতের বেলা ওই ধোলার পাড়ে ওনারা যেতেন না, এমনকি ওনার বাবাও যেতেন না। ধান যদি কাটতেই হতো সন্ধ্যার আগেই সবকিছু নিয়ে আসতেন। আর যদি পানি থাকতো কখনো কখনো, সেক্ষেত্রে 2 দিনে কাজ করতেন, তবুও সন্ধ্যার পরে ওই দিকটাতে থাকতেন না। তো এটাই ছিল ঘটনা। তো এর পরের ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। ওই ধোলার পাড়কে কেন্দ্র করেই, তবে এটা ছিল ওনার জন্মের আগের ঘটনা। ওনার আব্বা তখন বিয়ে করেছেন সপ্তাহখানেক হবে, সময়টা এখন থেকে প্রায় 30 বছরেরও আগের কথা বলছি আর কি। তো আগে গ্রামে সবাই যেটা মানতেন, এখনো বিভিন্ন জায়গায় মানে, সেটা হচ্ছে যে বিয়ের পর 40 দিন নতুন হাজব্যান্ড ওয়াইফ খুব সাবধানে থাকতেন। এমন কোনো জায়গায় যেতেন না যে জায়গাগুলো ভুতুরে বা বদনজর লাগতে পারে, ক্ষতি হতে পারে, এমন জায়গাগুলোতে যেতেন না। 40 দিন ওনারা এটা মেনটেন করতেন। ওনাদের তখন গরু ছিল। হৃদয় ভাইয়ের আব্বা ওই ধোলার পাড় থেকে ঘাস কেটে নিয়ে আসতেন গরুর জন্য। তো হৃদয় ভাইয়ের দাদা বারবার বলতেন যে দ্রুত বাড়ি আসবি। হৃদয় ভাইয়ের আব্বার নাম হচ্ছে সারোয়া, তো সারো বলে ডাকতেন আর কি সংক্ষেপে। তো বলতেন যে সারো দ্রুত বাড়ি আসবি, ভুলেও সন্ধ্যা করিস না, জায়গাটা ভালো না, খুব বিপদে পড়বি। এটা কিন্তু ওনার দাদা বলতেন। এদিকে ঘাসে কাটছেন, ঘাস কাটতে কাটতে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তখন হৃদয় ভাইয়ের আব্বা উনি ভাবছেন, হাই হাই, বাবা যদি দেখে তো আমার খবর আছে, আমাকে তো দ্রুত যেতে বলছিল। উনি তখন কি করেছেন, ঘাস কাটা বাদ দিয়ে দ্রুত যে ঘাসগুলো কাটা হয়েছে সেগুলো বস্তার মধ্যে ভরতে থাকেন। আর তখনই ঘটে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা ঘটনা। যখনই ওই বস্তার মধ্যে উনি ঘাসগুলো ভরছিলেন, উনি দেখেন বারবার একটি লিকলিকে চিকন হাত বস্তার ভেতর থেকে ঘাসগুলো ঠেলে বাইরে বের করে দিচ্ছে। ওনার আব্বা আবারও ঘাসগুলো বস্তায় ভরার চেষ্টা করছেন, ভরে দিচ্ছেন। ওই হাতটা কি করে, বস্তার ভেতর থেকে ঠেলে ঘাসগুলো বাইরে বের করে দেয়। একটা লিকলিকে চিকন হাত, লম্বা হাত। এরপর দেখেন যে হাত একটা না, হাত 2টা। প্রথমে একটা ছিল, পরে দেখেন 2টা। এই 2টা হাত বস্তার বাইরে বের করে দিচ্ছে। ওনার আব্বা চিন্তা করেন, বুঝলাম না ঘটনা, 2টা হাত আছে তো এটার শরীর কই, বডি কই? উনি বস্তার ভিতরে ভালো করে উকি দিচ্ছেন। বস্তার ভিতরে উকি দিয়ে উনি দেখেন যে ভিতরে কিছুই নাই, শুধু যখনই ঘাসগুলো ব্যাগে ঢুকান, অর্থাৎ বস্তায় ঢুকান, তখন 2টো হাত দেখা যায়, ওই ঘাসগুলো বাইরে ফেলে দেয়। আজব একটা ব্যাপার। এরপরে দেখলেন যে এই হাত দুটোর আবার বড় বড় নখও আছে। শুরুর দিকে উনি এটা খেয়াল করেন না। উনি বুঝতে পারলেন এইবার এই শূন্য বস্তার ভেতর থেকে পুরো একটা বডি বের হয়ে আসতে পারে, কেবল তো হাত দেখিয়েছে। উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় না। উনি তখন কি করেছেন, সাথে সাথে বিড়ি ধরিয়েছেন। ওনার তো অনেক আগে থেকে এই বিড়ি খাওয়ার বদভ্যাস ছিল। যখন বিড়ি ধরিয়েছেন তখন নাকি ওই বস্তার ভেতর থেকে হাতটা ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন আবার ঘাস ঢুকিয়েছেন, এবার আর কোনো সমস্যা হয়নি। উনি বস্তার মধ্যে ঘাস ভরে ওই যে বস্তাটা, এইটা উনি পিঠে নিয়ে, মাথায় না পিঠে নিয়ে উনি বাড়ি চলে আসছিলেন। চিন্তা করছিলেন যে আবার যদি এটার মধ্যে হাত চলে আসে তাহলে পিঠে আঘাত করতে পারে। একটু ভয় লাগছিল, কিন্তু আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনি দ্রুত বাড়িতে চলে আসেন। এসে যখন দাদাকে ঘটনা বলছেন, তখন দাদা বেশ লাগালাগি করেন। উনি বলেন যে তোকে এত করে মানা করলাম, তারপরও কেন দেরি করলি? তোকে বারবার বললাম জায়গাটা ভালো না, নতুন বিয়ে করেছিস, বেশ কিছু নিয়ম কানুন মানতে হয়। এরপর দাদা হৃদয় ভাইয়ের বাবাকে, হৃদয় ভাইয়ের বড় ফুপুর স্বামী, যার নাম হচ্ছে কলমউদ্দিন, এই কলমউদ্দিন কবিরাজের কাছে নিয়ে যান। টুকটাক কবিরাজি করতেন। উনি বললেন যে ওইটাতে একটা জিন ছিল, ওই সময় যেহেতু আজান চলছিল তাই কোনো কিছু করতে পারে না। ভেতর থেকে হাতটা দৃশ্যমান করে এই সারোর সময় নষ্ট করেছে, অর্থাৎ সারোয়ার আঙ্কেলের সময় নষ্ট করেছে আর কি, যাতে আজানটা শেষ হয়। ওই সময় ও যদি এই আগুন না ধরাতো তাহলে ওর উপর আসর করতো। যাক, আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনিও ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এবার আসেন আমরা চলে যাই তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে ধোলার পাড় থেকে একটু সামনে গেলে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, ওটার পাশ দিয়ে একটি রাস্তা কবরস্থান পর্যন্ত গিয়েছে।
তবে এই রাস্তাটির শুরু এখান থেকে ছিল না, এটা ছিল মসজিদের বর্তমান ওজুখানার উপর দিয়ে। তারপর রাস্তা বন্ধ করে মসজিদের কাজ করে আর ওই যে সেন্টারটার কথা বললাম এটার পাশে নতুন রাস্তা হয় আর কি। তখন এই রাস্তাটিকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট থেকেই নাকি ওনারা শুনে আসছেন এই রাস্তায় একটি মহিলা জিন থাকে। সে ওই মসজিদের ওখানে একটা গাছ আছে, একটা ছোট আম গাছ আছে, ওনারা ওই গাছটাকে টরই বলে। এই ধরনের আম গাছে নাকি ছোট ছোট আম হয়, মিষ্টি মিষ্টি হয় আমগুলো, আর ছোট ছোট আকৃতি, এটাকে ওনারা টরই বলে। তো সেই গাছে একটা মহিলা জিন থাকে। ওই মহিলা জিনটা নাকি মাঝে মাঝে ওই গাছ থেকে নেমে কবরস্থানের দিকে চলে যায়। তবে কারো সেভাবে ক্ষতি করেছে এমনটা শোনা না গেলেও হুট করে যদি কেউ তার সামনে পড়ে যায় তখন সে রেগে যায়, তখন টুকিটাকি ক্ষয়ক্ষতি হয় আর কি। তো এই হৃদয় ভাইয়ের এক কাকা, উনি নাম বলেন না এই সঙ্গত কারণে, তো উনি তার বন্ধুর সাথে মাঝে মাঝে রাতের বেলা গ্রুপ স্টাডির জন্য থাকতেন। কাকার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি দূরে না, মাঝখানে অনলি 4-5টা বাড়ি আছে। দূর থেকে যদি চিৎকার দেওয়া যেত অপর পাশ থেকে অনায়াসেই আরেকজন শুনতে পেতেন। কিন্তু যদি একজন আরেকজনের বাড়িতে যায় তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। একদিন ওনার বাড়িতে কিছু কাজ থাকায় তিনি যেতে একটু দেরি করেন। গ্রুপ স্টাডি করার কথা ছিল, রাত 11টা বেজে যায়। আর যেই রাত্রে গ্রুপ স্টাডি করার জন্য যেতেন সেই রাত্রে উনি বাড়িতে ফিরতেন না, ওই বন্ধুর বাসায় থাকতেন। তখন ওই কাকার মা বলেন যে আজ থাক, আজকে তো রাত হয়ে গেছে, আজকে যাওয়া লাগবে না। উনিও বলেন যে না সমস্যা নাই, লাইট তো আছে হাতে, সমস্যা কি, চলে যেতে পারবো। আর গ্রামের লোকজনের মনের মধ্যে ভয় ডর কিন্তু কমই কাজ করে। তো কাকা চলতে লাগলেন। হঠাৎ করে উনি দেখেন একজন বৃদ্ধ মহিলা ওনার সামনে হাঁটছে। ওনার বন্ধুর বাড়ির কাছাকাছি আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির মালিকের নাম হচ্ছে আমির কাকার বাড়ি। তো সেখানে ওই আমির কাকা বাড়ির সামনের দিকে জবা ফুলের গাছ লাগিয়েছেন, অনেকগুলো গাছ হয়েছে আর কি সেখানে। এই গাছটাও অনেকটা ছড়ায় ছিটায় গেছে আর কি। তো গাছটা এমনভাবে হয়েছে যে ওনার বাড়ির সীমানা দেয়ালের মতো হয়ে গেছে আর কি। তো ওইখানে আসার পর উনি দেখে যে হঠাৎ করে ওই মহিলা জবা ফুল গাছের ঝোপে ঢুকে গেল। কাকা যখন সেখানে আসেন তখন দেখলেন মহিলাটা উল্টা দিকে ফিরে দাঁড়িয়ে আছে, মানে আমির কাকার বাড়ির দিকে। ওটা চাচ্ছিল কাকা যেন চলে যায়। তো কাকা ভাবলেন যে কোনো বাড়ির মুরব্বী মহিলা হয়তো বা পথ ভুলে এদিকে ঢুকে পড়ছে, এখন কোন দিকে যাবে বুঝতে পারতেছে না। তো কাকা বলছেন যে হ্যাঁ গো চাচি, কে আপনি, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, কোনো সমস্যা কিছু লাগবে বলেন, বাড়ি চিনতে পারছেন না আমাকে বলেন, আমি দিয়ে আসি, আমি এলাকারই ছেলে, সব বাড়ি ঘর চিনি আমি। আর এই কিসের মধ্যে ঢুকে পড়ছেন আপনি, আপনি তো ডানে বাই কোথাও যেতে পারবেন না। এই চাচি কথা বলেন না কেন, এইভাবে উনি ডাকছেন, বলছেন এই ধরনের কথাগুলো। একটা পর্যায়ে কাকা চিন্তা করলেন যে ইনি মনে হয় কানে কম শোনেন, বয়স্ক মানুষ, যার কারণে ওনার এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছেন না। উনি নিজেই ওই জবা গাছের ঝোপের মধ্যে কিছুটা ঢুকে ওই চাচির কাঁধে টাচ করেছেন যে ও চাচি শুনতে পাচ্ছেন না। যখনই টাচ করেছেন মনে হলো উনি ঠান্ডা একটা শক খেলেন। ইলেকট্রিক শক যদি কেউ খায় যেভাবে শরীরটা কেঁপে ওঠে, ওনার কাছে মনে হলো ঠান্ডা কোনো কিছু দিয়ে ওনাকে শক দেওয়া হয়েছে, শরীরটা কেঁপে উঠেছে। তার শরীরটা এতটাই ঠান্ডা যে বরফ থেকেও যদি ঠান্ডা কিছু থেকে থাকে সেরকম কিছু। যখন এরকমটা হয়েছে তখন ওই মহিলাটা ওনার দিকে ঘুরে তাকান। তখন এই কাকা দেখেন খুবই ভয়ঙ্কর চেহারা, তার চুলগুলো কাঁচা পাকা এলোমেলো, দাঁতগুলো বেশ লম্বা, চিকন চিকন ধারালো, মুখে রক্ত। মুখে রক্ত বলতে ওই সময় দেখে যেরকমটা মনে হচ্ছিল যে বয়স্ক মহিলারা যদি একসাথে 3-4টা পান খায়, সেই পানের পিকগুলো যদি না ফেলে মুখ দিয়ে যেভাবে গড়িয়ে পড়ে ওই রকম কিছু। এটা রক্ত হতে পারে, অন্য কিছু হতে পারে, তবে ওনার কাছে মনে হয়েছিল রক্ত। আর এনার চোখগুলো একদমই রক্তবর্ণ। এই মহিলাটা কি করেছে, তখন একটা শব্দ করেছে। এই শব্দটা হাসির শব্দও না, চিৎকারও না, শব্দটা এমন করেছে হে বলে এরকম একটা চিৎকার করেছে। তো এইটা অনেক সময় হয় কি ওই যে সাইরেন বাজে যেভাবে ওই রকম, কিন্তু এটা ছিল খুবই ভয়ঙ্কর এবং কর্কশ একটা শব্দ, হে বলে এরকম একটা শব্দ করেছে। তখন কাকা তো ওরে আল্লাহ রে বলে দিয়েছেন এক দৌড়ে উনি ওনার বন্ধুর বাড়িতে চলে গেছেন, বন্ধুকে ডাকাডাকি করছেন। তারপর বন্ধুর কাছে উনি সব ঘটনা খুলে বলেন। এরপর বন্ধু আর বন্ধুর বড় ভাই ওইখানে গিয়ে আর কিছুই দেখতে পায় না। এই ঘটনার পর উনি সাধারণ ঝাড়ফুঁক করেছেন, কিছুদিন ভয় পেতেন, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। একদিন হয় কি ওনার এক চাচাতো বোন দুপুরবেলা, অনেক বৃষ্টি হচ্ছিল সেই সময়টাতে, তো উনি আম কুড়োতে বের হয়েছেন। বৃষ্টির তীব্রতা বেশি, যার কারণে লোকজন
ছিল না। তো উনি যখন কবরস্থানের কাছাকাছি আসেন তখন দূর থেকে দেখেন এই সেম বিবরণের একজন মহিলা একটি কবরের উপরে বসে আছে আর দূর থেকে হাতের ইশারায় কাছে ডাকছে। তখন উনি তো খুব ভয় পেয়েছেন, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এটা কিন্তু দুপুরবেলা হয়েছে, বৃষ্টির সময়। শোনা যায় এখনো গভীর রাত্রে মাঝে মাঝে কেউ কেউ ওই অবয়বটাকে দেখতে পায়, যা এখনো চলমান রয়েছে। ঘটনাটা এই পর্যন্তই। এরপরে চলে যাব অন্য একটা ঘটনায়। হৃদয় ভাই যেটা পাঠিয়েছেন, এখন পর্যন্ত 3টা বললাম, টোটাল 7টা ঘটনা আছে আর কি, ছোট ছোট। এবারের ঘটনাটা একটা ফসলের মাঠকে কেন্দ্র করে। ওনাদের এলাকায় ফসলের বিশাল একটা মাঠ রয়েছে, তো ওইটাকে ওনারা স্থানীয় ভাষায় কোরালি বলে থাকেন। আর ওই ফসলের মাঠের শেষে রয়েছে একটা বিল, ওটাকে কোরালি বিলও বলেন। তো কোরালি বিলের পূর্ব পাশে সেখানে আগে একটা জায়গা ছিল, আয়তনে 2% মতো হবে, বেশ উঁচু, অনেকটা ঢিবি আর কি। ঢিবি মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচু হবে। আর মাঝখানটার একদম মাঝখানটা যেটা ওই ঢিবির, এটা আরেকটু উঁচু, 7-8 ফিট উচ্চতা হবে। ওখানে অনেক গাছপালা জন্মে থাকে, কিছু কিছু গাছ একটু বড় আছে। ওখানে যে মানুষজন যায় না বিষয়টা এরকম না। মাঠে কাজ করার পর কৃষকরা ক্লান্ত হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে বিশ্রাম করেন, সবাই মিলে বসে দুপুরের খাবারও খান। আবার বৃষ্টির সিজনে যখন পানি থাকে তখন কেউ কেউ ওখানে ছাগল বেঁধে রাখেন ঘাস খাওয়ানোর জন্য। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, অনেক মানুষ সেখানে নাকি ভয় পেয়েছে, অনেকে একা একা ওখানে গিয়েছে, ভুতুরে থাপ্পড় খেয়েছে। পানির সিজনে নাকি ধরে পানিতেও চুবিয়েছে, কিন্তু কে চুবিয়েছে এটা ভালো করে বোঝা যায় না। একদিন হয় কি, হৃদয় ভাইয়ের আব্বা উনি বিলে মাছ ধরার জন্য জাল রেখে এসেছেন, অর্থাৎ বিলে জাল ফেলে এসেছেন, সকালে তুলবেন। এটা ছিল কারেন্ট জাল। ওনার আব্বা ঘড়ির সময়টা ওইভাবে বুঝতে পারেন নাই যে কয়টা বাজে। সেদিন রাত্রে বেশ জ্যোৎস্না ছিল, চাঁদনি রাতই বলতে হবে। ওনার আব্বা তো বুঝতে পারেন নাই ঘড়ির সময় কয়টা বাজে, উনি ভেবেছেন যে সকাল হয়ে গেছে, খুবই জ্যোৎস্না রাত। তো ওনার আব্বা চলে গিয়েছেন বিলে, গিয়ে দেখেন মাছ কম উঠেছে। তো উনি জাল উঠিয়ে বাড়িতে চলে আসছেন, মানে আসতেছেন আর কি। জাল নিয়ে আসার সময় ওনার আবার দেখেন ওনার এক ভাবি ধান ক্ষেতের মাঝে যে রাস্তা থাকে, যে আমরা আইল বলি সেটা আর কি, ওখানে বসে ওনার আব্বাকে হাতের ইশারা দিয়ে ডাকছে। ওই আইলটা আবার ওই টিলার কাছাকাছি ছিল। উনি হাতের ইশারা দিয়ে ডাকছেন, এরপরে নাম ধরে রাখছে, এই ছাড়ো, এদিকে আয়, কি মাছ ধরলি দেখায় যা। ওনার আব্বা অর্থাৎ হৃদয়ের আব্বা ভাবছেন যে কি ব্যাপার, ঘটনাটা কি। এই ভাবি তো পর্দা করেন, উনি তো খুব দরকার ছাড়া কোনো পুরুষ মানুষের সামনে যান না। উনি এখানে বসে আছেন এইভাবে কোনো ধরনের পর্দা ছাড়া, এটা তো কখনো হয়নি। ঘটনাটা কি? এখানে তো তার বসে থাকার কথা না, তো টিলার দিকে। হৃদয় ভাইয়ের আব্বা কিন্তু বুঝতে পারলেন যে এটা তার ভাবি না। তখনই উনি বিড়ি ধরিয়েছেন, যেটা পূর্বেও করতেন। এই ধরনের ভয়ের ঘটনা যখনই উনি ফেস করেছেন সাথে সাথে বিড়ি ধরাতেন। যখন বিড়ি ধরিয়েছেন তখন ওই মহিলাটা খুব বিশ্রী কণ্ঠে গালি দিয়ে বলে, হেরে ছাড়ো। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। বিড়ি খাস কেন? বিড়ি ফালায় এদিকে আয়, আর জালটা রেখে মাছের পাতিল নিয়ে আয়, কি মাছ পাইলি দেখা যা। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারেন এই যে জালের সাথে লোহা রয়েছে নিচের দিকে, জালের সাথে কিন্তু লোহা জাতীয় জিনিস থাকে বা শক্ত মাটির জিনিস থাকে, যার কারণে জালটা কিন্তু পানির নিচে ডুবে থাকতে পারে, নিচের অংশটা। ওই লোহা যেহেতু রয়েছে আর তার হাতে আগুন রয়েছে, এই কারণে ওই জিনিসটা কাছে আসতে পারছে না। ওনার আব্বা আর কোনো কথা না বলে দ্রুত বাড়ির দিকে হেঁটে চলে যান। গিয়ে হৃদয় ভাইয়ের আম্মাকে ডেকে জিজ্ঞেস করেন যে কয়টা বাজে। তখন মোবাইলে দেখা যায় রাত 3:45 বাজে। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারছেন যে ভুলটা উনি কি করছেন। উনি তো বুঝতে পারেন নাই যে আসলে এখন এত রাত, উনি ভোর হয়ে গেছে এটা চিন্তা করে ঘর থেকে বেরোয় গেছেন। এরপর থেকে হৃদয় ভাইয়ের আম্মা একটা কাজ করতেন, যাতে করে হৃদয় ভাইয়ের আব্বা ভুল করে এত রাত্রে বাড়ি থেকে বাইরে বের হতে না পারেন। রাতের বেলা গেটের তালা মেরে চাবিটা হৃদয় ভাইয়ের মায়ের কাছেই রাখতেন,
যাতে এইভাবে ভুল হয়ে বের হতে না পান। বের যদি হতেই হয়, হৃদয় ভাইয়ের মা ঘড়ির সময় দেখে উঠে তারপরে গেট খুলে দেবেন। এই টিলার আর একটা ঘটনা বলি। ওনাদের জমি ভাগাভাগি হবার পর ওনার ফুপুরা তাদের অংশের কিছু জমি বিক্রি করে দেন। হৃদয় ভাইয়ের মামারা সেখান থেকে একটি বড় জমি কিনে রেখে দেন। এই জমিটা আবার হৃদয় ভাইয়ের আব্বা চাষ করতেন বর্গা হিসাবে। হৃদয় ভাইয়ের নানা ছোটবেলা থেকেই তার বাবার সাথে কৃষিকাজ করতেন। আসলে জমি জমার প্রতি তাদের একটা অন্য ধরনের আবেগ কাজ করত। এই নানার আবার ডায়াবেটিস, তিনি সকালবেলা হাঁটাহাঁটি করতেন। সকালে হেঁটে হৃদয় ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামের দিকে আসতেন ফজরের পরে, আবার জমি জমা দেখে নাস্তা করে, হৃদয় ভাইয়ের বাসা নাস্তা করে আবার একটু রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে যেতেন আর কি। তো এটা উনি সবসময় করতেন। তো একদিন উনি আসছেন ফজরের পর পর, পথে ওনার পরিচিত এক লোকের সাথে দেখা হয়। তিনি জোর করে নানাকে রিক্সায় করে অনেকটা পথ এগিয়ে দেন। নানা বারবার বলে, আরে আমার তো ডায়াবেটিস, আমাকে তো হাঁটা লাগে। তখন বলে, আরে ধর মিয়া, সমস্যা কি, একদিন হয়তো কমই হাঁটলা, প্রতিদিন তো হাঁটুই, একদিন কম হাঁটার সমস্যা না, রিক্সায় যেহেতু আমি আছি গল্প করতে করতে চলো যাই একটু সামনে। এরপর একটা জায়গায় এসে নানাকে নামিয়ে দেন। নানা হাঁটা শুরু করেছেন, জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ আইল দিয়ে অন্যান্য জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ওনার যে জমিটা যেখানে আছে আর কি, ওই যে মামারা যে জমিটা কিনেছিলেন আর কি, সেই জমির দিকে যাচ্ছেন। হঠাৎ করে পেছন দিকে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ পিছনে হাঁটছে। পিছনে ফিরে দেখেন যে একজন মহিলা, বোরকা পরা, চেহারা দেখা যাচ্ছে না, হাঁটছে, মাথা নিচু করে হাঁটছে। নানা তখন বলতে লাগলেন যে, ও মা, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন? মহিলাটা আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা দিয়ে দেখালেন আর কি। নানা ভাবছেন যে সামনে তো সরকারচর নামে একটা গ্রাম রয়েছে, ওইখানে যাবে, হয়তোবা সেও নানার মতো জমি দেখতে আসছে। তখন নানা বললেন যে, আমার বাড়ি তো তরোয়া, আমি এখানে মেয়ের বাড়িতে আসছি, জমি রাখছি একটা, এটা দেখতে আসি মাঝে মাঝে, ডায়াবেটিসের মানুষ তো হাঁটতে হয়। তো ও মা, আপনার বাড়ি কোনটা, কথা বলেন না কেন? হঠাৎ করে দেখেন এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। নানা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, উনি বুঝতে পারছেন না কিছু, ঘটনাটা কি, এই মহিলাটা কোথায় গেল হঠাৎ করে, এত দ্রুত কেউ চলে যেতে পারে না। তখন একটা লোক নানাকে হালকা করে ধাক্কা দেয়। অনেক সময় আমরা যদি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকি, কেউ যদি হাতে টাচ করে বা কাঁধে টাচ করে হালকা ধাক্কা দেয়, ওরকম ধাক্কা একজন দিল। ওই লোকটা ধাক্কা দিয়ে বলে, ও ভাই, কে আপনি, এই টিলার কাছে কি করেন? ওই ঢিবিটাকে ওনারা টিলা বলে আর কি। আপনাকে দেখলাম বারবার এখানে ঘুরতেছেন, বিড়বিড় করে কি কি যেন বলতেছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, ঘটনা কি? নানা যে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, এটা কিন্তু নানার সেন্সে নাই। নানা তখন সব ঘটনা খুলে বলেন ওই লোকটাকে। লোকটা বলে যে, ভাই, আপনার তো বয়স হয়েছে, ডায়াবেটিসের মানুষ, হয়তো মনের ভুল টুল করছেন, মেয়ের বাড়ি যেতে পারবেন নাকি এগিয়ে দেবো? নানা বলে যে, না না, পারবো, কোনো সমস্যা নেই। তো নানা হাঁটছেন আর ভাবছেন, এত নিখুঁত জিনিস মনের ভুল কিভাবে হলো, এটা উনি ভাবছেন আর হাঁটছেন। একটু পর নানা লক্ষ্য করলেন, তিনি যে রাস্তা দিয়ে আসছেন সেখানে 4টা করে পায়ের ছাপ, অর্থাৎ ওনার যেই পা, এই পায়ের ছাপ তো রয়েছেই, উনি তো পায়ে স্যান্ডেল পরা ছিলেন, সেটার একটা ছাপ, কিন্তু এছাড়া আরো 2টো পায়ের ছাপ রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। পায়ে যে স্যান্ডেল ছিল না, এটা স্পষ্ট, কেননা পায়ের মূল ছাপটা রয়েছে মাটিতে। তবে সেই পায়ের যেই পাতা, এই পাতাটা কিন্তু উল্টো, অর্থাৎ উল্টো ছাপ। আমরা শুনেছি যে জিন ভূতদের পা উল্টো হয়, বিশেষ করে যারা মহিলা জিন, এদের পা নাকি উল্টো হয়, সবার না, তবে এরকম আছে, এটা সত্য। তখন নানা বুঝতে পারেন যে, আরে, উনি তো কোনো পেতনির খপ্পরে পড়ছিলেন, এর পা তো উল্টা। উনি যেটাকে দেখেছেন, এটা মোটেও কোনো স্বাভাবিক মহিলা ছিল না। নানাই পায়ের ছাপ দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। দ্রুত উনি এই হৃদয় ভাইয়ের মায়ের বাড়িতে, অর্থাৎ হৃদয় ভাইদের যে বাসা, সেখানে চলে আসেন। এসে হৃদয় ভাইয়ের মাকে বলেন যে, এই তো ঘটনা। তখন হৃদয় ভাইয়ের মা বলেন যে, আরে, এই জায়গাটা ভালো না, আপনি এই দিকে একা গেছেন কেন, আপনি বাড়িতে আসতেন, আমরা আপনাকে জমির কাছে নিয়ে যেতাম। তখন হৃদয় ভাই নানা বলছেন, আরে গেছি তো আগেও তো কয়েকবার গেছি ওইদিকে, কিন্তু এরকম পথ ভুল হয়ে যে ওইদিকে যাবো আমি তো এটা বুঝতে পারিনি। আমি তো এখানে আসাটা নতুন কিছু না, আগেও তো আসছি, কিন্তু এইরকমটা কেন হলো এটা তো বুঝতে পারলাম না। হৃদয় ভাইয়ের মা বললেন যে, এই হৃদয়ের আব্বাও তো কিছুদিন আগে এখানে ভয় পাইছে। তো এরপর নানা কখনো আর একা ওখানে জমি দেখতে যান নাই। ওই জমি দেখতে আসার যে প্রবণতাটা, এটাও ওনার কমে যায়। উনি আসছেন, একা যান নাই, কখন হৃদয় ভাই, কখন হৃদয় ভাইয়ের আব্বা, কখন হৃদয় ভাইয়ের আম্মা, ওনারা নিয়ে গেছেন সাথে। এখন কথা হলো, নানাকে ওই জিনিসটা কেন আক্রমণ করতে পারলো না? কিছু যদি নাই করবে, সকালবেলা অর্থাৎ দিনের বেলাতে ওই জিনিসটা পিছু করে এই টিলার দিকে কেন নিয়ে আসছিল? আসলে নানা অনেক ধার্মিক মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর ওনার একটা ভালো গুণ ছিল,
উনি সবসময় প্রচুর জিকির করতেন। যখন একা থাকতেন সবসময় জিকির করার চেষ্টা করতেন। 2021 সালের কোরবানি ঈদের তৃতীয় দিন উনি ব্রেন স্ট্রোক করে খুব অসুস্থ অবস্থায় চলে যান। মৃত্যুর সময় সবাই দেখেছেন যে ওনার সব শরীর দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না উনি, কিন্তু ওনার জিহবা তখনও নড়ছে, শব্দ হচ্ছে। পুরোপুরি জান বা রূহ কবজ হওয়ার আগ পর্যন্ত ওনার জিহবাটা নড়ছিল, এবং পাশে যারা ছিলেন ওনারা যদি ওনার মাথার কাছে কান নিয়ে আসতেন, স্পষ্টভাবে ওনারা শুনতে পেতেন যে উনি জিকির করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম জিকির করছেন। এরকম জিকির করতে করতেই আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যান। হৃদয় ভাই তার নানার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের মৃত্যু এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে যে মানুষটা সারা জীবন স্রষ্টার ইবাদত বন্দেগী করেছে, স্রষ্টার প্রিয় পাত্র হয়েছে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করিয়েছেন। আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার কিছু আলামত থাকে, তার মধ্যে এইটা একটা। অনেক সময় অনেক অপমানজনক মৃত্যু আমরা দেখতে পাই। এমন হালতে মৃত্যু হয়েছে মানুষকে আসলে বলাই যায় না এইভাবে কেউ মারা গেছে। এমন একটা অপকর্ম করতে গিয়ে ওই হালতে মারা গেছে, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, পরিবার পরিজন কেউ মানুষকে বলতেও পারে না উনি কি করতে গিয়ে মারা গিয়েছিলেন। আবার এমন হালতে মৃত্যু হয় মানুষ গর্ব করে বলে যে আমার অমুক আত্মীয় এইভাবে মারা গেছেন।